আর্জেন্টিনার যতদূর ফুটবলটা খেললো আমরা দেখলাম কেপ ভার্দে এবং ইজিপ্টের সাথে, এই কোয়ালিটির ফুটবল যদি সুইজারল্যান্ডের সাথে খেলে, সুইজারল্যান্ড ইজ মোর এক্সপিরিয়েন্স, তারা এইসব সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলতে পারবে। ফিফার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো চলে আসে, তখন কিন্তু আপনি খেলার মধ্যে যে নির্মল ব্যাপারটা, যে একটা ইনোসেন্ট ব্যাপারটা, যে শুধু গেমটা আমরা এনজয় করতেছি, ওখান থেকে কিন্তু অনেক বেশি সরে আসলাম। বালোগুন আসবে, এটা তো আনফেয়ারলি আসছে, এবং সেটাই মনে হয় বেলজিয়ামকে একটু বেশি এনার্জি দিয়ে দিই। ইজিপ্টের সবচেয়ে বড় আপত্তি ছিল যে এটাকে কেন বারে নেওয়া হলো না। স্পেন ফ্রান্সের চেয়েও কঠিন এই মরক্কো ফ্রান্স ম্যাচটা ফ্রান্সের জন্য। রোনালদোর কেসটাতেই বারবার এমন হয়ে যায় যে তার জন্য তার টিমমেটরা খাটতে চাইছেন না। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকলে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম, আর আমার সাথে আছেন আহমেদ বিন পারভেজ। পারভেজ ভাই, একটা বড় রাত গেছে বিশ্বকাপের, মানে এত আলোচনা, এত সমালোচনা। যখন কথা বলছি আমরা তখনও মানে সারা বিশ্বে, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বেই আলোচনা। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে, রেফারি কি করেছে, এছাড়া ইনফান্তিনো কি করেছে, কি হতে পারতো এইসব নিয়ে। আসলে আপনি যদি নাইটটা বর্ণনা করেন, কিভাবে বর্ণনা করবেন? আমার মনে হয় যে আমি খুব দারুণ একটা সময়ে এই শোতে আসলাম, কারণ শোয়ের নামই ডাবল ট্যাকেল। মানে এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, যেখানে ইজিপ্ট আর আর্জেন্টিনা খেললো, সেখানে তো আসলে কিছু ট্যাকেল ঘিরেই এত আলোচনা, এবং সেই ট্যাকেলগুলোর উপর ডাবল ট্যাকেল, হ্যাঁ, ওই দুইটা ট্যাকেলের ডিসিশন, ওই ডিসিশনগুলো নিয়ে এত কথা। বাট অ্যাকচুয়ালি আমাদের একটু পিছনে আসলে যেতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপটায় ওভারঅল সবকিছু ফেয়ার কি না, সেই জিনিসটা নিয়ে যখন চিন্তা করি, তখন কিন্তু শুরুতেই ইরানের প্রসঙ্গ চলে আসে, যে তাদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে, তারা কিভাবে কোন সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপটা খেললো। এটা নিয়েও কিন্তু মানে খুব বেশি গণমাধ্যমের আওয়াজ আমরা সেভাবে শুনি নাই, এসেছে, বাট অতটা জোরালো না। তারা কত ইমোশনাল লেভেলে হয়ে গেছে, কত কিছু বলে গেছে। তো এই ঘটনার পরেও মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, ফিফা হয়তো নিরুপায়, ইরানের ব্যাপারটা একটু অন্যরকম, তাদের ভিসা জটিলতা হোক, তাদের যে কোনো কারণে ইউএস এর সঙ্গে যে ইস্যু, সে কারণে একমাত্র তাদেরই এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা দেখছিলাম না যে কোনো পার্টিকুলার টিম বা কোনো পার্টিকুলার গোষ্ঠীকে সাপোর্ট করা হচ্ছে বা কোনোভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছিল না। তারপর যেটা দেখলাম, এই যে ইউএসএ তারা কোয়ালিফাই করে আসলো রাউন্ড অফ 16, এবং সেই ম্যাচটার মধ্যে তাদের যে মেইন স্ট্রাইকার বালোগুন, তিনি লাল কার্ড খেলেন, সরাসরি লাল, লজ্জাজনক। এটার পর কিন্তু 2 ম্যাচ ব্যান তার এমনি হওয়ার কথা। ইউএসএ সেমিফাইনাল গেলে তিনি ফিরতে পারবেন, নাইলে না। বলে কয়ে মানে সবার সামনে বলছে কথা হয়েছে, হ্যাঁ কথা হয়েছে, ইনফান্তিনোর সাথে কথা হয়েছে, এবং এটা ফাউল না, আমি তাকে জানিয়েছি এটা ফাউল না। এবং তারপর ফিফা তাদের একটা রুল রেগুলেশন ডেফিনেটলি আছে, সেটা আছে, বাট আপিল করতে হয় তখনই এসব সিচুয়েশনে যখন ব্যাপারটা আসলে ফেয়ার, যে আসলেই হয়তো হয় নাই, ওটার বিরুদ্ধে আপিল করা যায়। বাট যেই ফাউলটা ধরা হচ্ছে, এই ফাউলটা তো সবাই নিজের চোখে দেখেছে, সেখানে আসলে কন্ট্রোভার্সির কিছু নাই। ইট ওয়াজ জাস্ট একটা খুব পাওয়ারফুল লোক আপনাকে বলেছে একটা কিছু করতে, আপনাকে করতে হবে, এবং ফিফা বলেছে যে এই যে শাস্তি বালোগুনের, সেটাকে তারা ওয়ার্ল্ড কাপের পর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, মানে শাস্তি বলবৎ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো এইটা করে আসলে কি হলো আমি বুঝলাম না, বাট তখন থেকে আসলে বিতর্কটা আরো শুরু হয়ে গেছে যে ফিফা এই জায়গায় আসলে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং অনেক কাউকে ফ্যানদের ঢুকতে দেয়নি, রেফারি ঢুকতে পারেনি, চলে গেছে। পরে সেই যে রেফারিকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে বলা হয়েছে যে আপনাকে জরিমানা দেওয়া হবে, আপনাকে টাকা দেবে। উনি আর রেসপেক্ট দিয়ে বলেছেন আমি চাই না। না না, সেটাই, এবং উচিত না, রাইট। ফেয়ার যেভাবে আসার কথা সেইভাবে আসার কথা, বাট হয়নি। সো এই ধরনের ব্যাপারগুলো থেকে যখন ফিফার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো চলে আসে, তখন কিন্তু আপনি খেলার মধ্যে যে নির্মল ব্যাপারটা, যে একটা ইনোসেন্ট ব্যাপারটা, যে শুধু গেমটা আমরা এনজয় করতেছি, ওখান থেকে কিন্তু অনেক বেশি সরে আসলাম। আর তারপর ফর এক্সাম্পল পর্তুগালের ম্যাচের কথা বলি, ক্রোয়েশিয়ার সাথে, ক্রোয়াটরা কিন্তু কমপ্লেন করছিল যে আর কোনো ম্যাচে এই স্নিকোমিটার বা এই জিনিসটা আসে নাই, আমাদের ম্যাচেই আসলো, চুলের মধ্যে লেগে গেছে, ওই ধরে অফসাইড দেওয়া হচ্ছে। এইটাকে আমি বলবো যে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের একটা নমুনা। বাট কমপ্লেন আসা শুরু হয়েছে, ফেয়ার আনফেয়ার সব কমপ্লেন আসা শুরু হয়ে গেছে, যে ভাই আমাদের এগেইনস্টে যাচ্ছে, বড় দলের পক্ষে যাচ্ছে। কেউ বলছে যে এটা হচ্ছে মেসিকে মানে ইয়া করা হচ্ছে, ফ্যাসিলিটেট করা হচ্ছে, রোনালদোকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, এইসব ব্যাপার স্যাপার কিন্তু অনফ্রন্ট চলে আসছে। সো ভালো ভালো খেলা, গুড ফুটবল গেম, এই বিষয়টা কিন্তু মানুষজন এখন এনজয় করাই ভুলে গেছে বলা যায়। কালকের ম্যাচটা যদি আপনি এই কন্ট্রোভার্সিগুলো বাদ দিয়ে চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস হচ্ছে ইন টার্মস অফ এন্টারটেইনমেন্ট। ইজিপ্ট এবং আর্জেন্টিনা, তারা আসলে যে কোয়ালিটির ফুটবল খেলছে ওভারঅল, স্পেশালি ইজিপ্ট, তাদেরকে আসলে অ্যাপ্রিশিয়েট না করে পারবেন না আপনি। এই কোয়ালিটির ফুটবল তারা উপহার দিয়ে আলটিমেটলি তারা বাদ পড়ে গেল, এবং খুব কন্ট্রোভার্সিয়াল সার্কামস্ট্যান্সে। বেশ কয়টা জায়গায় দেখলাম আলোচনা হচ্ছে যে আইসিসি কে নিয়ে অনেক কথা বলেছে আমরা, ভারত আইসিসি। তো অনেকে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে, যে ভাই দুঃখিত, আমরা আইসিসিকে অনেক ছোট করেছিলাম, যেখানে ফিফা এখন আইসিসি থেকে বড় কাজ করছে। আপনার কি মনে হয়? না, এটা তো কম্প্যারিজন আনাটাই স্বাভাবিক, কারণ আইসিসির কোনো একটা পার্টিকুলার দেশের প্রতি পক্ষপাতিত্বের যেই
নজির সেটা মোটামুটি অন দ্য এয়ার, মানে অন দ্য ওপেন, সবাই দেখতে পারে আর কি, ব্যাপারটা আপনি বোঝা যদি যায়। দেখেন যে ভারত এশিয়া কাপ খেলেছে, সবগুলো ম্যাচ খেলেছে হচ্ছে দুবাই, হ্যাঁ। চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলো ম্যাচ হয়েছে সেখানে, আর মেসির আর্জেন্টিনা খেলছে কিন্তু একই লোকেশনে একটা জায়গায়, আমেরিকাতেই বেসিক্যালি, তাদের মেক্সিকোতে মুভ করতে হচ্ছে না, কানাডাতেও যেতে হয়নি। সো এইসব ব্যাপার আছে এক। দ্বিতীয় যে ব্যাপারটা, এই যে গ্রুপিংটা হয়েছে সেখানেও কিন্তু আপনার হোস্ট নেশনগুলোকে বেশ ভালোভাবেই ফ্যাসিলিটেট করার চেষ্টা করা হয়েছে। ইউএসএ, কানাডা, মেক্সিকো, তিনটা দলই কিন্তু খুব রিলেটিভলি ইজি গ্রুপে পড়েছে, যেখান থেকে তাদের উঠাটা সহজ। স্পেশালি ইউএসএ, তাদের পাতটাও দেখেন মানে ইজি ওয়েতেই কিন্তু আসছিল। বাট বেলজিয়ামের এগেনস্টও পড়াতে আমি মনে করছিলাম যে না, বেলজিয়ামও তো তুলনামূলকভাবে অন্য ইউরোপিয়ান টিমগুলোর তুলনায় একটু কম কোয়ালিটির। বাট ওই দিন আসলে আই থিঙ্ক ওকেশনটা ওদের উপর বেশি ইয়া হয়ে গেছে, এবং বেলজিয়াম প্রুভ করে দিছে আর কি। তারাও তো রেগেছিল বিকজ বালোগুন আসবে, এটা তো আনফেয়ারলি আসছে, এবং সেটাই মনে হয় বেলজিয়ামকে একটু বেশি এনার্জি দিয়ে দিচ্ছে। যাই হোক, এখন আর্জেন্টিনার পক্ষে অনেক সিদ্ধান্ত যায়। এই ম্যাচটার আগ পর্যন্ত আমি খুব স্ট্রংলি ব্যাপারটা আসলে পাই নাই, আনলেস অন্য বিষয়টা দেখেন যে কেপ ভার্দে উঠছে বা ইজিপ্ট উঠছে, এটা তো আসলে আর্জেন্টিনার দোষ না। কেপ ভার্দে যোগ্যতর দল হিসেবেই উঠেছে, ইজিপ্ট যোগ্যতর দল হিসেবেই উঠেছে, খেলেই উঠেছে। সো তাদেরকে আসলে ছোট করা যাবে না বাই সেইং যে আর্জেন্টিনা ইজি পাত পাচ্ছে এবং এটা ফিফা তৈরি করে দিচ্ছে। ওই জায়গায় কোনো সমস্যা নেই। ম্যাচের ভিতরের অনেক ঘটনা রয়েছে যেটা নিয়ে আসলে প্রশ্ন করা যেতে পারে এই আর্জেন্টিনা। দেখুন, যখন মেসি প্রথম ম্যাচে আর ট্যাকল করলেন, আমরা নরমালি চিন্তা করি, হ্যাঁ আমি চিন্তা করলাম, দেখেন মানে বিষয়টা হচ্ছে যখন আম্পায়ার্স কল দেবে, মানে আমরা আম্পায়ার্স কল বলি ক্রিকেটে, রেফারি যখন কল দিচ্ছে তখন তারটার দিকে বেশি নজর দেওয়া হয়। যদি আমরা প্রথম ফাউলটা যে দেখেছি আর্জেন্টিনা করেছে, যেটা গোলটা বাতিল করা হলো, ঠিক আছে, আমরা সেটা ভিআর দেখে বাদ দিলাম। আবার যে সালার সাথে যেটা ঘটলো সেখানে আমরা ভিআরে গেলাম না, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেকেন্ড টাচটা। অনেকে ভিডিও দেখাচ্ছে, অনেকে ছবি দেখাচ্ছে যে বল কন্ট্রোলে নিয়েছে, টাচটা আর্জেন্টিনা ডিফেন্ডারই ছিল, কিন্তু শেষে যখন বল বের করছে সালা, তখন তো হালকা টাচ দিয়েছে। সো এটা কেন ভিআর হবে না? যদি আমরা ওটা ভিআর দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এটা কেন না? মানে এটা ম্যাচের মধ্যে অনেক কিছু হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট জিজ্ঞেস আপনার কাছে, যে এটা তো আমার কাছে মনে হয়েছে যে না, এটা তো অ্যাটলিস্ট ভিআর কাছে যাওয়া উচিত ছিল, সেখান থেকে বলা উচিত ছিল যে না, এটা পেনাল্টি না। আমি একটা করে ইনসিডেন্ট ধরে আসি, যেহেতু তিনটা স্পেসিফিক ইনসিডেন্ট ছিল। প্রথম যেটা ছিল, যেটা আর্জেন্টিনা পেনাল্টি পেয়ে যায়, যে পেনাল্টিটা মেসি আলটিমেটলি মিস করেছেন, তালিয়াফিকো ঢুকে পড়েছিলেন, তাকে পেছন থেকে একটা ট্যাকল করা হয়েছিল, সফট টাচ, খুব বড় কোনো টাচ না, বাট যেহেতু টাচটা প্লেয়ারের গায়ে লেগেছে এবং বলে কোনো টাচ ছিল না, রেফারি সঙ্গে সঙ্গে বলেছেন পেনাল্টি, এবং সেখানে ভিআর চেক করেও তারা নির্ধারণ করেছে যে এই টাচটা বা এই সিদ্ধান্তটা রেফারি যা দিয়েছে সেই পক্ষে যেতে হবে, বিকজ এটা একটা 50-50 কল, একদম অবভিয়াস কোনো এরর না রেফারির এন্ড থেকে নেওয়া হলো। পেনাল্টি মিস করলেন মেসি, এই গেল এক ঘটনা। ইজিপ্ট যখন দ্বিতীয় গোলটা দিতে ছুটলো, তার আগের যে মুহূর্তটা ছিল, লিসান্ড্রো মার্টিনেজ যেখানে ফাউল হয়েছিলেন, ইনিশিয়ালি কিন্তু রেফারি সেটা ফাউল দেননি, কিন্তু খেলা চলে গেছে, একটা গোল হয়ে গেল, ইজিপ্ট দ্বিতীয় গোলের সেলিব্রেশন করছে, জিকো গেঞ্জি খুলে তিনি দৌড়ানো শুরু করলেন, তখন ভিআর এ চেক করা হলো এবং ভিআর তখন ওই ফাউলটাকে আইডেন্টিফাই করে রেফারিকে দেখাতে বললেন বা দেখতে বললেন স্ক্রিনে। তো এখানে কিন্তু ভিআর এর দুটো জায়গায় দেখলাম যে টালিয়াফিকোরটার সময় ভিআর তাকে আর ফিরে যেতে বলেননি দেখার জন্য যে টাচটা কি বেশি সফট হয়েছে কিনা একটু দেখো, টাচ ছিল বাট সফট হয়েছে কিনা। এই কেসটাতে তারা দেখিয়েছে বিকজ ইট ওয়াজ আ ফাউল, বাট এখন ফাউলটা একটা ম্যাচ টাইমের কতটুকু আগের সময় হয়েছে সেগুলোও তো কনসিডারেশনের বিষয় থাকে। তো সবকিছু মিলে এবং সেখানে এমনও না যে একজন ডিফেন্ডার ছিল, মানে মরক্কো হয় না যে বিচার করা হয় যে হ্যাঁ ও ব্যাকে ছিল, বলটা কভার করতে পারতো না, কিন্তু ভাই ফাউল যদি নাও করতো, ওদের কিন্তু আরেকজন যে ছিলেন ডিফেন্ডার, উনি তো কভার করতে পারতেন, তাহলে কেন দেখা হলো না? এই ব্যাপারটাই কনফিউজিং যে আচ্ছা এইবার তাকে ফ্রেম দেখালো হলো, এবং রেফারি যখন ওই ফ্রেমটা দেখবেন, আপনিও যদি ওখানে দেখতেন, ফ্রেমটা দেখতেন, আপনি তো বলতেন এটা ফাউল, আপনি বলতে পারতেন এটা ফাউল না। সো যদি আগে দিতেন না রেফারি, এটা 100% ফাউল, রাইট। সো তিনি এখন দেখলেন, ভিআর তাকে দেখালেন, তিনি দেখে বললেন না এটা তো ফাউল, আমি তাহলে ভুল করেছিলাম, ভালো কথা, গোল স্ক্র্যাপড হয়ে গেল। একদম শেষের যে ঘটনাটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, মোহাম্মদ সালাহ তিনি পেনাল্টি এরিয়ার ভিতরে ঢুকলেন, তাকে চার্জ করার জন্য ডিফেন্ডার আসলেন, প্রথম দফায় একটা পায়ে শট নিয়ে বলটাকে একটু দূরে সরাতে পেরেছেন, সালার পেছনে বলটা চলে গেল, কিন্তু দুজনেই ঘুরতে ঘুরতে তিনি কিন্তু সেকেন্ড বার পাটা আনইউজুয়াল একটা পজিশনে ছিল, এমন না যে তার পজিশন ইউজুয়াল, সালারটাও ইউজুয়াল, সালারটা নর্মাল পজিশনে ছিল, তার পাটা কিন্তু বেরিয়েছিল এবং সেই পায়ের খোঁচাতেই কিন্তু সালাহ পড়ে গেলেন। সো এইটার রিপ্রিকাশনটা কি? ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কিন্তু এটাকে ভারে চেক করার কথা, ইররেসপেক্টিভ অফ দ্য এন্ড রেজাল্ট, কারণ ওইটার এন্ড রেজাল্টে কিন্তু গোল, ইমিডিয়েট গোল। লাউতারো মার্টিনেজের কাছে গেল, তিনি ক্রস মারলেন, এনজো ফার্নান্ডেজ হেডে গোল দিলেন। সো একে তো এইটা একটা ডিসিশন
যেটা ভারের চেক করতেই হবে, Right. কারণ ইজিপ্ট একটা পেনাল্টি পেতে পারে পেতে পারে, পটেনশিয়াল। right. দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে একটা গোল হয়ে গোল গেছে, হয়ে তো গেছে। সেই গোলটাও কিন্তু বাতিলের একটা ব্যাপার আসে। এখন ঘটনাটা আমার কাছে যেটা মনে হলো যে রেফারি এই জায়গায় ফাউল দেননি, মানে অনফিল্ডে যে রেফারি, ভার যখন দেখেছে, ভার কিন্তু চেক করেছে, এমন না যে চেক Check করেনি, করছে, কিন্তু এটা only check VAR করার পরে, প্রত্যেকটা ডিসিশনই চেক করে। Right. এটা জাস্ট কনফিউশন দূর করার জন্য বলছি, এনি কন্টেনশিয়াস ডিসিশন তারা চেক করে, কিন্তু সবকিছু স্ক্রিনে আনে না। Right. যখন তারা রেফারির সঙ্গে এগ্রি করছে তখন তারা আর আনে না, বাট যখন যখন মনে হয় যে disagree করছে, রেফারিকে স্পিনে হ্যাঁ, যেতে হবে তারা রেফার যখন করে যে- ডিসএগ্রি করে তখনই শুধু নেয়। Referee তো যেতে তারা ডিসএগ্রি করেছিল লিসান্ড্রোর ফাউলে, এজন্য রেফারিকে যেতে বলেছে। বাট টালিয়াফিকোর ইনস্ট্যান্সে এবং সালারি এটাতে তারা রেফারির সাথে ডিসএগ্রি করেনি। তাদের মনে হয়েছে যে এই টাচটা বোধহয় রেফারি সফট টাচ হিসেবে ধরেছেন, নট এনাফ কন্ট্যাক্ট যে প্লেয়ার এভাবে পড়তে পারেন। সো সেই হিসেবে তারা কিন্তু মানে রেফারিকে আর স্ক্রিনে নেননি, এবং এটা নিয়েই ইজিপ্টের সবচেয়ে বড় আপত্তি ছিল যে এটাকে কেন বারে নেওয়া হলো না। তারা কমপ্লেন করেছেন, তাদের অনেক কোচিং স্টাফের অনেকেই হলুদ কার্ড লাল কার্ড খেয়ে যাচ্ছিলেন, মোহাম্মদ সালাহ এসে কমপ্লেন করছেন। সো দিন এবং শেষে প্রেজেন্টেশনে বলেছেন একই একজন, referee, হ্যাঁ একই রেফারি একই ম্যাচে একই ধরনের দুইটা ইনসিডেন্টে দুই ধরনের রিয়াকশন Treatment দিয়েছেন। দিলেন, হ্যাঁ। এই জিনিসটা আমার কাছে অড লেগেছে। অন্য কোনো ম্যাচের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, রেফারির স্ট্রিকনেসের একটা ব্যাপার থাকে। একই ম্যাচে যদি রেফারি কম ফাউলে একটা ইয়েলো দেন, তখন কিন্তু প্রিসিডেন্সটা ধরে রেখে 90 মিনিট তাকে এই টাইপের ফাউলের জন্য ইয়েলো দিতেই হবে। বাট আপনি যদি একবার ছাড় দেন, পুরো ম্যাচে হয়তো আপনাকে ছাড় দিয়ে দিতে রাখতে হবে, হবে। right. সো কনসিস্টেন্সির বিষয়টাতেই আমার কমপ্লেন, যে প্রথমটা যদি টালিয়াফিকোটা যদি সফট টাচে পেনাল্টি হয়, এইটা কেন সফট টাচের জন্য পেনাল্টি হবে না, বা এটা কেন রেফারি কল করবেন না, এই জায়গাটাতেই আমি আসলে কোনো জবাব নেই আমার কাছে। এখন এটা আসলে পর্যন্ত- ইজিপ্ট, আমি বলবো যে ইজিপ্ট ওয়াজ রবড উই সেন্সে, যে Right. এই ডিসিশনটা অন্তত বারে যাওয়া উচিত ছিল রেফারির, আবার দেখা উচিত ছিল অন্তত স্ক্রিনে গিয়ে, তারপর তিনি নেক তার সিদ্ধান্ত। Right. এটাই আর কি। মানে ওনাদের মনে হয় স্টেটমেন্ট দিয়েছেন, ম্যাচে প্রেজেন্টেশন ছিল, সেখানে বলেছে যে আসলে আমাদের তো কারোর কাছে বিচার দেওয়ার নেই, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। এটা সম্ভবত দোয়াও পাঠ করেছেন, মানে দেখেছেন কি করতে পারে ওরা। খুবই ইমোশনাল হয়ে গেছিল, এবং আমার কাছে মনে হয় যে আপনি যখন ওরকম একটা সিচুয়েশনে থাকবেন যে আপনি আসলে আপনার বিশ্বাসের বাইরে কিছু একটা করে ফেলছেন, এবং জানেন যে হাতের মুঠোয় ছিল ভাই, ইজিপ্টের ম্যাচটা জেতা একটা রিয়ালিটি ছিল, এটা কোনো ফ্যান্টাসি কিছু না। 2-0 গোলের লিড, 79 মিনিট, মানে এই জায়গা থেকে হারাটা তো এমনি একটা হার্ট ব্রেকিং, কিন্তু এসব সিদ্ধান্তের কারণে যেই উইনিং গোলটা হয়ে যায়, তখন কিন্তু মাথা ঠিক রাখতে পারবেন না। ইজিপ্টের ম্যানেজার বা হেড কোচ পরবর্তীতে হয়তো সরি বলবেন যে তিনি একটু বেশি হয়তো ওভার রিয়াক্ট করছেন, বা প্লেয়াররা একটু বেশি বলে ফেলছে যে হ্যাঁ ফিফা তুলে দিচ্ছে মেসির কাছে ট্রফিটা, মানে এটা একটু ওভার রিয়াকশন হয়ে গেছে। বাট ওই মোমেন্টে এছাড়া তো কিছু ওদের না, আসলে হ্যাঁ। কিছু বলার নেই, ফিলিংটা তো ওইটাই ছিল তাদের। ইভেন একটা দেশের জন্য, একটা দেশ যখন কোয়ার্টার ফাইনাল খেলবে একটা ওয়ার্ল্ড কাপে, তাতে তো হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, তাদের লেগেসি চেঞ্জ হয়ে যাবে, তাদের যে নতুন প্রজন্মটা, যেমন মানে আর্জেন্টিনা এর আগে ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে দুইটা, এই 36 বছর বলা হয়েছে তারা সাবেক চ্যাম্পিয়ন, তারা জিততে পারে, জিতেছে না। সো এই যে লেগেসি তৈরি হয়, তারা তো সেই চিন্তা করেছে ভাই যে আমরা খেলতে পারলাম, লেগেসি তৈরি হতো, সেটা আমরা পেলাম না রেফারি অথবা ফিফার কারণে, অন্য কারণে, যেটা আমাদের যেটা হাতের মাঠে বাইরে আর কি। সো আনফরচুনেট আমি বলবো। বাট এই যে ইনসিডেন্টটা হলো, এখন কিন্তু পুরো পৃথিবীর মানে চোখটা থাকবে খুব শক্ত করে যে বাদ বাকি ম্যাচগুলোতে আসলে কি হচ্ছে, মানে কোনো ছোটখাটো ভুল ভালো কিছু এই জায়গায় আসলে আচ্ছা, পিছলে বেরোতে পারে আরেকটা না। বিষয় হচ্ছে কেন এত পেনাল্টি আর্জেন্টিনা পাবেই, মানে কেন আপনি ধরুন এখন পর্যন্ত মনে হয় আর্জেন্টিনা বেশি পেয়েছে, 3টা হ্যাঁ, বা পেয়েছে 4টা তো। পেয়েছে, 3টা পেয়েছে, যার মধ্যে 2টা মেসি আবার মিসও Miss ও করেছেন, একটা করেছে। গোল দিয়েছেন, 2টা So, মিস। match 4টা পেয়েছে। লাউতারো মার্টিনেজেরও একটা So, পেনাল্টি, যেটা হচ্ছে মনে হয় লাস্ট ম্যাচটা ছিল গ্রুপ পর্বে। সো 4টা পেনাল্টি ম্যাচ খেলেছে তারা, 3টা 4টা 5টা। সো 5টা ম্যাচের মধ্যে 4টা পেনাল্টি। আর আগের ওয়ার্ল্ড কাপে মনে হয় 7টা ম্যাচ ছিল, 7টা ম্যাচের মধ্যে 5টা পেনাল্টি ছিল। তার মানে হচ্ছে এখানে 5 আর 7, মানে আপনি মানে পেনাল্টি সংখ্যাই 12টা, তো 7-8 এটা কেন? ম্যাচের আর World Cup-এ। অন্য কোনো দল ধরেন কি হয়, অনেক বেশি অ্যাটাক করছি আমরা, উইক টিমের এগেইনস্টে পেনাল্টি পেতে পারে। সো অ্যাটাক তো ফ্রান্সও করে, অ্যাটাক তো জার্মানি করেছে, অ্যাটাক তো লাস্ট ডে পর্তুগাল এগেইনস্টে স্পেনও করেছে, তারা তো এত পায় না। না এটা ঠিক, এটা ঠিক। কিন্তু আবার এই যে এটার ডিফেন্সে অনেকে বলবে যে ফ্রান্সও কিন্তু ফাইনালে কামব্যাক করতে পারতো না, তারা ফাইনালেই 2টো পেনাল্টি পেয়েছে। সো এরকমও কিছু ইস্যুস বলা যেতে পারে, যে না পুরাটাই আর্জেন্টিনার পক্ষে যায়, ব্যাপারটা এরকম না, তাদের বিপক্ষেও পেনাল্টির সিদ্ধান্ত না, কিন্তু আসে। প্রশ্ন ওঠা তো যৌক্তিক, যৌক্তিক, মানে নাম্বারগুলো একটু অদ্ভুত আর কি, অদ্ভুত না? যে আপনি টোটাল ম্যাচই খেলছেন, ওদিকে 7টা এদিকে 5টা, 12 ম্যাচে আপনি 12টা পেনাল্টি পেয়েছেন। সো এভারেজে কিন্তু পার ম্যাচ একটা করে একটা আছে। পেনাল্টি। সো এই নাম্বারগুলো আসলে দেখে তো মনে হয় যে না, মানে একটু কি তাদের পক্ষপাতিত্বের অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা পাচ্ছে কিনা ম্যাচের মধ্যে, এই প্রশ্ন আসলে ওঠাটা অস্বাভাবিক কিছু না। রাইট। যদিও আচ্ছা, মেসি যে পেনাল্টি মিস করছে, মানে ওর কি সমস্যা দেখছে, মানে 2টা পেনাল্টি সেম নিয়েছেন, এবং এমনটা নয় যে খুবই কষ্ট করতে হয়েছে কিপারকে। মেসি, রোনালদো, নেইমার যখন পেনাল্টি নেবেন তখন আমরা বলতে পারতাম যে এমন
যে ভাই ওরা যেদিকে মারবে গোলকিপার জানবে আটকাতে পারবে না, এমন প্রেডিক্টেড কেন হচ্ছে? আমি জানি না, মেসির এই রোগটা আসলে আমি 2012 থেকেই দেখি, যখন বার্সার হয়েও তিনি একটা খুব ইম্পর্টেন্ট টাইমে বার্সার হয়ে এই বায়ার্নের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের একটা সেমিফাইনালে তিনি যখন পেনাল্টিটা মিস করলেন, তখন থেকেই সেই রোগটা আমি মনে হয় তিনি ক্যারি করে যাচ্ছেন, এবং ইম্পর্টেন্ট ম্যাচের ইম্পর্টেন্ট মোমেন্টেই তিনি কিন্তু পেনাল্টি মিস করেছেন আগে। বাট পজিটিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তাকে কিন্তু আপনি যদি বলেন যে আপনি কি পরের পেনাল্টিটা নেবেন, তিনি বলবেন আমি নিব। তো এটাই হচ্ছে পজিটিভ বিষয়টা মেসির, যে আচ্ছা ঠিক আছে মিস করছেন, হয়তো সেটা শুধরানোরও একটা স্কোপ থাকতে পারে, হি মাইট থিঙ্ক আ বিট মোর, যে ভাই একটু চিন্তা করা লাগবে যে সেটা পারে, সবাই জেনেছি এবং লাস্ট ম্যাচে দেখেছি, যত আলোচনা হোক সমালোচনা হোক, মেসি তো কামব্যাক করেছে, পেনাল্টি মিস করেছে, একটা অ্যাসিস্ট করলো, একটা গোল করলো। অ্যারোগেন্স আছে ওর মধ্যে মনে হয়, কারণ আপনি দেখেন যে ও যদি একই জায়গায় বারবার মারতে থাকে পেনাল্টি, কিপাররা তো স্টাডি করেই আসেন, তাই না? তারাও তো জানেন যে বেশিরভাগ সময় মেসি এদিকেই শটটা নিচ্ছেন, এবং কিপাররাও মোটামুটি সেদিকেই ডাইভ দিচ্ছেন, সেদিক থেকে বলটা তারা সেভ করে ফেলছেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মেসি শুড জাস্ট থিঙ্ক যে একটা দুইটা একটু অন্য সাইডে মেরে কনফিউশনটা ক্রিয়েট করেন। প্রত্যেকবার তিনি একই সাইডে মারছেন, ওই সাইডেই আটকে যাচ্ছে। এবার যে দুটো মিস হচ্ছে, একটা তো এই সাইডে বাইরে মেরেছেন, আর গতকালেরটা হচ্ছে তার ঠেকিয়ে দেওয়া হয়েছে। সো হি শুড জাস্ট থিঙ্ক পাটা একটু ওপেন করে অন্য সাইডে এক দুইবার মারি, তাহলে কিপার একটু কনফিউজ হয়। নেক্সট ম্যাচে তো পেনাল্টি পেতেই পারে, পেতেই পারেন, এবং যদি টাই ব্রেকারে সাপোজ চলে যায়, সেখানেও তো তাকে একটা পেনাল্টি নিতে হবে। সো এইগুলো মিলিয়ে আমার মনে হয় যে হি নিডস টু থিঙ্ক যে এক দুইবার একটু অন্য জায়গায় মারি। আচ্ছা, আরেকটা বিষয়ে জিজ্ঞাসা করার পরে আমরা অন্য আলোচনায় যাব, সেটা হচ্ছে আমি নিজে যখন কাভার করেছি, আমি তো 2011 সাল থেকে ক্রিকেট ফুটবল কাভার করছি। 2016 বা অথবা 17 সালে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছিল, মানে ওই সময় ক্রিকেট দল আসেনি নিরাপত্তার অজুহাতে, নিরাপত্তার শঙ্কার অজুহাতে, কিন্তু ফুটবল দলকে আসতে হয়েছিল 24 ঘন্টার জন্য। আর মনে আছে কিনা, তারা একটা 5টা হোটেল ছিল, আমি সেই হোটেলের সামনে গিয়ে কভার করেছি, কারণ ফিফা ছিল দ্যাট মাচ স্ট্রং, তোমাকে নিউট্রাল যেতেই হবে। আইসিসি আনতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে, কিন্তু ফিফা আনতে পেরেছে। কিন্তু সেই জায়গাতে কিন্তু এই ঘটনাগুলো একটা বড় একটা সংজ্ঞা তৈরি করছে কিনা, আবার ওই ডমিনেন্স, যে না ফিফা, আমরা বলতাম যে দেশে সারা ওয়ার্ল্ডে স্বাধীন দেশের থেকে ফিফার সদস্য বেশি, সো তারা এতটাই স্ট্রং, মানে স্বাধীন দেশের থেকে, সো তারা কেন এমন করছে? এবং এটা কি সত্যি অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে কিনা এবার ওয়ার্ল্ড কাপটা এবং এইসব ঘটনাগুলো? এই ইউএসএ ওয়ার্ল্ড কাপটা অনেক প্রশ্নের জন্ম আগে থেকেই দিচ্ছিল আর কি, মানে ইভেন দেম অ্যাজ আ হোস্ট। আমরা যখন ওই প্রোগ্রাম লঞ্চিং দেখলাম, বা ওই যে গ্রুপগুলার প্রোগ্রাম দেখলাম, সেখানেও দেখলাম যে একটু বেশি মনে হয় তেলানো হচ্ছে তাদেরকে, মানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা প্রেসিডেন্ট এসছেন, কোনো একটা কারণে দেখে মনে হচ্ছে যে তারা একটু তেল মাখছেন, বা কিছু একটা স্বার্থ ডেফিনেটলি আছে, না হলে আসলে এই ব্যাপার তো হওয়ার কথা না। বাট আনফর্চুনেটলি তাদেরও যে এই ব্লেটেন্ট ওপেন ইন দ্য ওপেন তারা এই ধরনের পাওয়ারের কাছে নতজানু হচ্ছেন, সেটা একটা শঙ্কার কারণ তো বটেই, কারণ ফিফা শুড বি নিউট্রাল, যেটা তারা এত বছর ধরে মেনটেন করতে পেরেছে। তো তখন এখানে ভাঙনটা আসলে তাদের লিডারশিপ করেও একটা প্রশ্নের জন্ম দেয়, যে ইনফান্তিনো আসলে কতটুকু কেপেবল টু টেক দিস প্লেস, মানে ডেফিনেটলি এই জায়গায় একটা প্রশ্ন চলে আসবে। আর একটা ম্যাচ ছিল, সুইজারল্যান্ড জিতেছে, সেখানে কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে। ম্যাচটা কেমন দেখেছেন, এবং আর্জেন্টিনার জন্য একটু ইজি হলো কিনা, কারণ তারা এখানেও ঘটেছে ঘটনা, অনেকেই বলছেন যে এখানেও পক্ষপাতিত্ব হয়ে গেছে, আর্জেন্টিনা আবারও একটা ইজিয়ার অপোনেন্ট পেয়ে গেল, কলম্বিয়া হলে ডিফিকাল্ট হতে পারতো, অনেকেই আলোচনা শুরু করে দিয়েছেন। বাট আমি বলবো যে এই ম্যাচটায় আসলে কোনো দলই দেখে মনে হয় না যে তারা মানে জিততে চাচ্ছে টাইপের। অ্যাটাক করেছে দুই টিম, সামহাও মিস হচ্ছে, খুব ক্লোজ, ভালো চান্স, ইজি চান্সও মিস করছেন। কলম্বিয়াও মিস করেছে একাধারে, মিস করে গেছে সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডের একটা প্রবলেম ছিল, তাদের যে মেন ফরওয়ার্ড মানজাম্বি, যিনি আসলে সবচেয়ে বেশি গোল দিয়েছেন দলের পক্ষে, তিনি ইনজুরির কারণে এই ম্যাচটাই খেলতে পারেনি। সো তাদের ধারটা একটু কমে গিয়েছিল মনে হলো। বাট কলম্বিয়া তারা চেষ্টা করেছে, তাদের কোয়ালিটি প্লেয়ার ছিল, হামেস রড্রিগেজ ছিল, লুইস ডিয়াজ ছিল, মানে দে হ্যাড মেনি প্লেয়ার যারা গোল দিতে পারে, সুয়ারেজ ছিল। আলটিমেটলি তাদের ফিনিশিং খারাপ হয়েছে। সো এই ফিনিশিং খারাপ করতে করতে বল, মানে খেলা চলে গেল এক্সট্রা টাইম থেকে পেনাল্টি। সো পেনাল্টিতে আসলে এনিথিং ক্যান হ্যাপেন। বাট আমার কাছে মনে হয় যে কোবেল ইজ আ গুড কিপার সুইজারল্যান্ডে, তিনি একটা ঠেকিয়েছেন, একটা বারে লেগেছে কলম্বিয়ার, একটা হচ্ছে তিনি ঠেকিয়েছেন। সো ওভাবে করেই জাস্ট কোনো মতে ম্যাচটা সুইজারল্যান্ড কিন্তু তাদের পক্ষে নিয়ে বের হয়েছে। আর আরেকটা বিষয় যেটা, যে ইজি অর ডিফিকাল্ট যেটা বললেন ফর আর্জেন্টিনা, ইউরোপিয়ান টিমদের সাথে আর্জেন্টিনার জন্য খুব একটা ইজি হওয়ার কথা না আমার যতদূর ধারণা। এবং সুইজারল্যান্ডের এই টিমটা অনেক ডিসিপ্লিন, তারা যদি মানজাম্বিকে ফিরিয়ে আনতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য, আর আর্জেন্টিনার যতদূর ফুটবলটা খেললো আমরা দেখলাম কেপ ভার্দে এবং ইজিপ্টের সাথে, এই কোয়ালিটির ফুটবল যদি সুইজারল্যান্ডের সাথে খেলে,
সুইজারল্যান্ড ইজ মোর এক্সপিরিয়েন্স, তারা এইসব সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলতে পারবে। আমি দে উইল প্লে দ্য ডার্টি গেম মোর, মানে আর্জেন্টিনা ডার্টি খেলতে চায়, ওরাও ডার্টি খেলে দিবে আমার মনে হয়। দে হ্যাভ দোজ ক্যারেক্টার্স। আপনি গ্রানিট চাকার কথা চিন্তা করেন, তিনি কিন্তু কোনো কিছুতে ছাড় দেওয়ার পাত্র নন। দরকার পড়লে কাউকে ইনজুর করে দিবেন, ইনজুর করে দিবেন কাউকে, বাট তারপরও মানে তারা তাদের স্ট্যান্ডটা নিবে আমার মনে হয়। একে একে অনেক স্ট্যাট সামনে আসছে। আপনি বললেন না যে আবারও অনেকে প্রশ্ন তুলবে সহজ দল পেলো কিনা। আমি একটা স্ট্যাট দেখলাম, সেখানে বলা হচ্ছে 14, 18, 22, 26 চারটে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা নকআউট স্টেজে 16টা বা 14টা ম্যাচ খেলেছে। এর মধ্যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাথে, মানে সাবেক ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাথে খেলা হয়েছে 3টা। তার মধ্যে 14 সালে হচ্ছে জার্মানি হারলো, 18 সালে ফ্রান্স 2-3 মনে হয়, এরপর হচ্ছে আবার ফ্রান্সের ফাইনাল। এছাড়া যতগুলো ম্যাচ হয়েছে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মুখোমুখি হয়নি। মানে সুবিধা না, এটা স্ট্যাট, মানে অনেকে কিন্তু এটা মানে আলোচনা আসছে এখন। সো যাই হোক, আপনি বললেন যে অবশ্যই ওখানে তো এগিয়ে থাকবে, তারপরে ম্যাচটা ভালো হবে আপনি আশা করছেন? আশা করছি ভালো হবে, এবং সুইজারল্যান্ডের যে ডিফেন্সিভ ডিসিপ্লিন, এটা বেশ সমস্যায় ফেলতে পারে আর্জেন্টিনাকে, এটা আমার অন্তত মনে হয়। সো নট অ্যান ইজি গেম, বাট কলম্বিয়া হইলে তখন অন্যরকম ম্যাচ হতো আর কি, দুই টাইপের ম্যাচ হতো। একটা কোপা আমেরিকা স্টাইল খুবই হার্ড হিটিং গেম, আর এই ম্যাচটার মধ্যে বোধহয় ট্যাকটিক্সের খানিকটা ব্যবহার করতে হতে পারে একটু বেশি। সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, স্ক্যালোনিকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ইজিপ্টের সাথেও করেছেন, হি ডিড ইট ওয়েল। মানে আমরা তো ম্যাচের কথাই বললাম না এত বলতে যে স্ক্যালোনির যে ভালো ভালো কিছু ডিসিশন ছিল, যে কারণে আসলে আর্জেন্টিনা কামব্যাক করেছে, সেই ব্যাপারগুলো তো আমাদের অগোচরে রয়ে যাচ্ছে। সো এই ট্যাকটিক্যাল জিনিসটাই তার আসলে সুইজারল্যান্ডের সঙ্গে অন্যভাবে আই গেস ধরে রাখতে হবে আর কি। ওকে, আমরা যদি দেখি যে নেক্সট ওই পাশ থেকে ফ্রান্স রয়েছে এবং তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে, যেটা মরক্কোর সাথে। বিগ ম্যাচ। আপনি কি আশা করেন এই ম্যাচে? খুব টাফ। আমার তো মনে হয় যে স্পেন ফ্রান্সের চেয়েও কঠিন এই মরক্কো ফ্রান্স ম্যাচটা ফ্রান্সের জন্য, কারণ তারা যেই স্টাইলের ফুটবল খেলে, দে ওয়ান্ট টু স্কোর গোলস। মানে এই ওয়ার্ল্ড কাপে তারা প্রতি ম্যাচে অন্তত 3টা করে গোল দিয়েই যাচ্ছে। খালি প্যারাগুয়ের সঙ্গে একটা ম্যাচে খালি 1 গোল দিল, বাট এছাড়া কিন্তু 3-4টার নিচে কথা নেই। কিন্তু অনেক গোল হতে পারতো। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে তারা আবার গোলও খায়। ফ্রান্স কিন্তু খুব বেশি ক্লিন শিটও রাখতে পারেনি, দে কনসিড গোল। সো ওরা মানে চিন্তা করে যে 3টা গোল খেলে 4টা দিবে। হ্যাঁ, মানে ওরা দেওয়ার চিন্তা নিয়ে নামে, খাওয়ার চিন্তা নিয়ে চিন্তাও করে না, তারা জাস্ট যাওয়া গোল করব এই কাজ নিয়ে তারা আগায়। সো এই ম্যাচটা ওই দিক থেকে এন্টারটেইনিং হবে যে ফ্রান্স তাদের অ্যাটাকিং স্টাইলটা থেকে সরে আসবে না, তারা ডেফিনেটলি অ্যাটাক করবে। বাট মরক্কো কিন্তু কাউন্টারে খুবই দুর্দান্ত। আপনি আশরাফ হাকিমের কথা বলেন, এল খানুস যিনি লেফট উইং এ খেলছেন, সাইবারি ইনজুর্ড হয়েছেন, রাহিমি এসে তিনি ভালো করছেন, ব্রাহিম ডিয়াজ, ফ্যান্টাস্টিক কিছু প্লেয়ার্স আছেন যারা আসলে কাউন্টারে খুব ডিস্টার্ব করতে পারে এই ফ্রান্স টিমটাকে। এবং আমরা এখনো পর্যন্ত ফ্রান্সকে এমন কোনো টিমের সাথে খেলতে দেখিনি যাদের মিডফিল্ড ভালো। মরক্কোর কিন্তু এই মিডফিল্ডটা খুবই ভালো। এই বোয়া দিয়ে একাই ধরেন দেখবেন রাবিওকে একটু আটকে দিতে পারছেন, কিংবা চুয়ামিনিকে ফাইট দিতে পারছেন ওই জায়গায়। ডিফিকাল্ট হবে, খুব ইজি হবে না, ডিফিকাল্ট হবে। বাট দিন শেষে ফ্রান্স যদি আউটস্কোর করে ফেলে মরক্কোকে, আই থিঙ্ক দ্যাট উইল বি হ্যাপেনিং। মানে হাই স্কোরিং গেম হতে পারে যেখানে ফ্রান্স ওদেরকে আউটস্কোর করে দিল আর কি। সেমি শুরু হচ্ছে, একদিন ব্রেক আছে, আপনি আশা কি করেন? এখন তো অনেকটা ক্লিয়ার যে কারা মোটামুটি, হ্যাঁ, কিছু বিগ টিম আছে। এই পকেট থেকে আমরা চিন্তা করতে পারি স্পেন আর ফ্রান্স সেমিফাইনাল খেলবে, এরকম একটা ধারণা করা যায়। স্পেনের ম্যাচ খুব একটা ডিফিকাল্ট ম্যাচ হবে না আমার মনে হয়। আর এদিক থেকে আপনার ইংল্যান্ডকে আগাচ্ছি, ইংল্যান্ড নরওয়ে ম্যাচ, এটাও ইন্টারেস্টিং হবে। আর ওই দিক থেকে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের সাথে। সো এই দিক থেকে আমার মনে হয় সেমিতে আর্জেন্টিনা সুইজারল্যান্ড, আর্জেন্টিনার ইংল্যান্ড ইজি একটা পাথ। আর এদিকে হচ্ছে হয়তো স্পেন আর ফ্রান্স তারা ফেস করতে পারে আর কি। স্পেনের খেলা বেলজিয়াম আর ফ্রান্সের খেলা মরক্কো। সো মনে হচ্ছে আর কি এই 4টা বিগ টিম হয়তো সেমিফাইনালে যায়। একটু ক্রিস্টিয়ানো রোনালদো, আপনি যার বাসায় গিয়ে ঘুরে এসেছেন, এখনো অবশ্যই ঘোষণা দেননি যে ম্যাচ খেলবেন না, আর বলেছেন সিদ্ধান্ত নেবেন। ওয়ার্ল্ড কাপ তো আর খেলছে না, বাট আপনি মানে কি দেখছেন, তার ভবিষ্যৎ কি দেখছেন? তার নিজের ভবিষ্যৎ এখন জিনিসটা হচ্ছে যে তিনি আসলে খেলার মাঠ থেকে যেভাবে খেলছেন সেভাবে খেলে যদি চলে যেতেন ভালো হতো আর কি। তিনি আসলে পোস্ট ম্যাচে কিছু কথা বলেছেন যেটা শুধুমাত্র আসলে তার নিজের ইমেজের ক্ষতি না, তার টিমকে একটু ছোট করা হয় এবং তার যে পুরো ক্যারিয়ারের লেগাসিটা সেটাকে তিনি কেন এভাবে বারবার প্রশ্নবিদ্ধ করছেন আমি জানি না। কথাটা না বললেই হতো। তিনি ইমোশনাল হয়ে গেছিলেন, আমরা দেখেছি ম্যাচ শেষ তিনি জানেন যে হয়তো এরপর আর ওয়ার্ল্ড কাপ খেলা হবে না। হি ওয়াজ ক্রাইং, তাকে লামিন ইয়ামাল এসে জড়িয়ে ধরছেন, তার সতীর্থ এসে জড়িয়ে ধরছেন, ইমোশনাল একটা মোমেন্ট। তারপর যখন তিনি কথা বলতে গেলেন সেখানে গিয়ে যদি তিনি বলেন যে মানে ইউরো জিতেছি, নেশনস লিগ জিতেছি, ইউরো জেতাটাও আমার কাছে ওয়ার্ল্ড কাপ জেতার মতোই বা একই ধরনের, তো এই জিনিসটা করে কিন্তু তিনি আসলে তার টিমমেটদেরকেও ইন আ ওয়ে ইনসাল্ট করছেন। মানে তার টিম কি স্বপ্ন দেখবে? হ্যাঁ, মানে ওইটা জেতার এটা যদি সমান হয় তার কাছে, সেটা তার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। বাট তিনি যখন পর্তুগালের ক্যাপ্টেন, আপনি আপনার দলটাকে একটা স্বপ্ন দেখাবেন ওয়ার্ল্ড কাপ জেতার, অন্য অনেকের কাছে তো এটাই সবচেয়ে বড় প্রাইজ।
সো তাদেরকে আপনি কেন বঞ্চিত করছেন এই মাইন্ডসেট নিয়ে? এই বিষয়গুলো আমার একটু খারাপ লেগেছে, বাট অফকোর্স তার লেগেসি নিয়ে আমরা আর কি ফার্দার বলতে পারি। ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে আমি বলবো যে তিনি অভাগা ওই সেন্সে যে তার 41 বছর বয়সে এসে এরকম একটা টিমের সাথে তিনি খেলছেন। তার যদি প্রাইম টাইমে তিনি এই টিমে থাকতেন, ফর এক্সাম্পল ক্রিস্টিয়ানো রোনালদো 30, 32, 35, এই এজে তিনি এই টিমটা পেতেন, এই টিম তাকে মাথায় তুলে রাখতো, টিম প্লেয়াররা তারা মাথায় তুলে রাখতো, বিকজ তারা দেখতো যে সে তার চেয়ে বড় অ্যাসেট এই টিমে নাই। এখন তিনি 41, এখন তিনি হয়তো রানিং ওয়াইজ টিমকে ওই সাপোর্টটা দিতে পারেন না, এই কারণে হয়তো বাকি টিমমেটদের ওর জন্য একটু বেশি খাটতে হয়, যেটা অন্যান্য যে কোনো টিমেই আপনার স্টার প্লেয়ারের জন্য অন্যরা খাটবে। হ্যারিকেনের জন্য বাকিরা খাটে, মেসির জন্য তার বাকি টিমমেটরা খাটে। রোনালদোর কেসটাতেই বারবার এমন হয়ে যায় যে তার জন্য তার টিমমেটরা খাটতে চাইছেন না। সো এইটা একটু স্যাড যে এই বয়সটাতে বা এই ভার্সন অফ রোনালদো এই টিমটাকে পেয়েছে। এই টিমটার পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ছিল ওয়ার্ল্ড কাপ জেতার, আমার বিশ্বাস ছিল তাদের পোটেনশিয়াল ওয়ার্ল্ড কাপ জেতার। রোনালদোকে নিয়ে তারা বিশ্বাস করেনি যে এই ভার্সন অফ রোনালদোকে নিয়ে তারা জিততে পারবে, এবং সে কারণেই দেখা গেছে যে ভাই এত ক্রিয়েটিভ প্লেয়ার থাকার পরও পর্তুগাল হ্যাড ওয়ান অফ দ্য লিস্ট নাম্বার অফ চান্সেস এই ওয়ার্ল্ড কাপে, চান্স ক্রিয়েশনের ওয়ান অফ দ্য লোয়েস্ট। এটা অসম্ভব ব্যাপার এই লেভেলের প্লেয়ার সাথে রেখে। সো আপনি পুরোপুরি রোনালদোর উপর দোষ, পুরোপুরি রোবার্টো মার্টিনেজের উপর দোষ দিতে পারেন না। আরো একটা ঘটনা নিয়ে আবার কথা হচ্ছে যে রোনালদো আবার পর্তুগালের অ্যাসোসিয়েশন চালাচ্ছেন, এরকম কথা উঠে গেছে, কারণ রোবার্টো মার্টিনেজ চলে গেলেন এবং হেজুস যিনি আল নাসেরের কোচ ছিলেন রোনালদোর, তিনি সেই চাকরি ছেড়ে এখন পর্তুগালের হেড কোচ হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। সো এখানেও লোকজন বলা বলি করছে যে রোনালদো আবার তার লোককে নিয়ে এসে এখানে বসায় দিল যেন তার পর্তুগাল ক্যারিয়ারটা একটু প্রলং করা যায়, কারণ নতুন অন্য কোনো ম্যানেজার আসলে এমন হতে পারে যে তাকে হয়তো অমিট করেই স্কোয়াড তৈরি করতেন। এখন এই ঘটনাও শুরু হয়ে গেছে আর কি, কন্ট্রোভার্সি, মানে রোনালদোর নাম আসা মানেই কন্ট্রোভার্সি থাকবেই আর কি। মানে রোনালদো তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সমালোচনা এবং প্রশ্ন নিয়ে এবার খেলেছে। আমি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকে এই পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল। আশা করি আপনারা সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস নজরে রাখবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইউটিউব। ধন্যবাদ সবাইকে।